গেছি। সবগুলো ক্লাসের ভিতর থেকে আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট। এর কিছু কিছু কারণ আমি উল্লেখ করব। এখানে আমরা বিশেষ করে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব আপনাদেরকে শিখিয়েছি। এই যে ভার্ব গুলো দেখিয়েছি, এই ভার্বের ব্যবহার থেকে আজকে আমরা সেন্টেন্স মেক করব। এখানে লেখা রয়েছে 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ টেন্স অ্যান্ড মডাল ভার্ব। এই জায়গাটা আপনারা একটু ভালোভাবে দেখবেন। আর আজকের ক্লাসে যারা থাকবেন শেষ পর্যন্ত, তারা আমি এতদিন যা আপনাদের পড়িয়েছি সব A to Z আজকে আপনারা রিপিট করতে পারবেন। এবং ভার্বের যে ব্যবহারগুলো, ভার্বের ব্যবহার সম্পর্কে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, আজকের ক্লাস থেকে দেখবেন সব সমস্যাগুলো ক্যান্সেল হয়ে যাবে। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই? এখানে একটা মাত্র ভার্ব আমরা বেছে নিয়েছি, দ্যাট ইজ গো। আমরা এখানে কোন ভার্বটা নিয়েছি? আমরা এখানে গো ভার্বটি নিয়েছি। হ্যার ইউ ক্যান সি গো ভার্ব। এই গো ভার্বের দিয়ে আমরা বিভিন্ন স্ট্রাকচার, আমরা এই পর্যন্ত যা যা শিখেছি, আজকের ক্লাসটা জিস্ট বলা যায়। আজকের ক্লাসটি সব ক্লাসের জিস্ট অংশ, একেবারে শিকড়ের অংশ। সো বি অ্যাটেন্টিভ অ্যান্ড এনজয় মাই ক্লাস। 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস। 30টা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব উইথ ওয়ান ভার্ব। ভার্ব কয়টি হবে? মাত্র একটি ভার্ব। একটি ভার্ব দিয়ে আমরা একটা বাক্যকে 30 রকমের ভাবে আমরা ঘোরাতে পারবো। প্রত্যেকটা বাক্য কি কিভাবে গঠিত হচ্ছে, লিসেন টু মি অ্যান্ড ক্যান ইউ হেয়ার মি প্রপারলি, লেট মি নো দ্যাট। আজকের ক্লাসটা আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। আপনারা সবাই খুব উপভোগ করতে পারবেন। ওকে, এখানে কি বলেছে? এখানে আমি বলেছি 30টা বাক্য আমরা করব, কিন্তু আমাদের ভার্ব থাকবে কয়টি? আমাদের ভার্ব হবে মাত্র একটি। এই একটি ভার্ব এখানে আমি নিয়েছি, সেই ভার্বটি হচ্ছে গো ভার্ব। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হ্যার ইউ ক্যান সি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কিন্তু এইখানে আমি যখন নেগেটিভ করেছি, তখন দেখেন এখানে আমি আই ডোন্ট গো টু স্কুল। আপনারা যারা আমার এই ভার্বের ক্লাসগুলো, আজকেও অনেকে আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে স্যার ভার্বের আরেকটু ক্লাস নেবেন। দেখেন এই যে আপনাদের বেসিক ইংলিশের উপরে ক্লাসটা স্যার আমাকে দিয়ে নেওয়াচ্ছে, এইভাবে আমি কিন্তু স্যারের সঙ্গে প্রায় 1 বছর ধরে রয়েছি। তো আপনাদের সঙ্গে মনে হয় আমার এই ফার্স্ট ক্লাস। এর আগেও অনেক ব্যাচে আমি ক্লাস নিয়েছি, কিন্তু এইভাবে কোনো ব্যাচে আমি পড়াই। কারণ কি, আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল স্যার আমরা বেসিক ইংলিশে দুর্বল। এখানে অনেকেই আছেন আইএলটিএস দিবেন, আবার অনেকে আছে ইংলিশ খুবই কম বোঝেন, কম পারেন। তো সবার কথা বিবেচনা করে স্যার এই ক্লাসটি কিন্তু অ্যারেঞ্জ করেছে। তো আমার আহ, পরিশ্রমটা যেন বিফল না যায়, করি আপনারা আমার ক্লাসটা যদি ভালোভাবে করেন। তো আপনাদের ভার্ব সম্পর্কে দেখেন, এই ভার্ব মানেই হচ্ছে টেন্স, আর টেন্স মানেই হচ্ছে ভার্ব। ইংলিশ শিখতে গেলে এই ভার্বের ব্যবহারটা যে যত বেশি ভালো করে শিখবে, তার কিন্তু ইংলিশটা তত বেশি সহজ হবে। আমি অনেকবার আমার এই কথাগুলো বলেছি, আজও আমি কিন্তু সেই কথাটি আবার আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আপনাদের সুবিধার্থে আমি ভার্বের ব্যবহারটা আজ আবার আমি আলোচনা করছি। এখানে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আপনাদের অনেকের কোশ্চেন থাকে স্যার ডোন্ট কোথা থেকে আসলো? কারণ এখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি নেগেটিভ করতে চাই বা ইন্টারোগেটিভ করতে চাই, তখন আমাদের একটা অক্সিলারি ভার্ব আনতে হয় মূল ভার্বের বাম পাশে, দ্যাট ইজ ডু অথবা ডাজ। আর যখন যেহেতু বাক্যটা নেগেটিভ হয়ে গেল, এই বাক্যটি এখানে ডোন্ট হবে। ডুর সঙ্গে নট, ডু নট এটা হচ্ছে লং ফর্ম, আর ডোন্ট হচ্ছে শর্ট ফর্ম। ডোন্ট কোন ফর্ম বলেন তো? শর্ট ফর্ম। আজকের ক্লাস থেকে আপনাদের ভাব সম্পর্কিত আশা করি কোনো সমস্যাই থাকবে না। এখানে কি বলছে? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, অ্যাফার্মেটিভ। এটা নেগেটিভ কি হবে? আই ডোন্ট গো টু স্কুল। আই ডোন্ট গো টু স্কুল। প্রত্যেকটা জায়গা ভালোভাবে নিবেন, কখনো কোনো অন্য মনস্ক হবেন না। প্রত্যেকটা ভার ভালোভাবে আজকে আমি দেখো। একটা ভার্ব আমি এখান থেকে বেছে নিয়েছি। আমার ভার্বটার নাম কি? গো। এখানে আমি একটু আপনাদের জন্য লিখে দেই। আমার ভার্বটার নাম হচ্ছে গো, জি ও। দেখেন আমি একটু এটা আপনাদের জন্য বড় করে দিলাম, যেন সবার এটা দৃষ্টিতে পড়ে। এটি আমি এখানে ভার্ব নিয়েছি গো। এই গো ভার্ব দিয়ে আমি বাক্যগুলো আজকে সেন্টেন্স তৈরি করবো, সেন্টেন্স মেক করবো। আই গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? আমি কি স্কুলে যাই? তখন কি হবে? ওই যে অক্সিলারি ভার্বটি ছিল, ওই ভার্বটি প্রথমে চলে আসবে, এবং পরে একটি কোশ্চেন মার্ক হবে। পরে কি হবে? একটি কোশ্চেন মার্ক হবে। ডু আই গো টু স্কুল?
ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই? তারপর দেখেন, আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল? আমি কিন্তু আপনাদের কাছে এখান থেকে একটু পরে আমার পড়ানো যখন মাঝপথে থাকবে বা শেষে একেবারে শেষ হয়ে যাবে, আপনি এখান থেকে প্রত্যেকের কাছে যারা রেইজ প্রেস করবেন, আমি কোশ্চেন করবো, করে আপনারা উত্তর দিতে পারবেন। তো এখানে আমি কি বলেছি? এখানে আমি গো ভার্ব থেকে আমি বিভিন্ন আইটেমে কিন্তু আমার সেন্টেন্স গুলো তৈরি করতেছি। তো ইতোমধ্যে আমি কি করেছি? এখানে আমি চারটা বিষয় দেখে ফেলেছি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ। আই গো টু স্কুল, আই ডু নট গো টু স্কুল, ডু আই গো টু স্কুল, ডোন্ট আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? আমি কি স্কুলে যাই না? পরবর্তীতে চলে আসি, দেখেন, হি গোস টু স্কুল। এই জায়গাটা আমরা কিন্তু খুব একটা ইজি বিষয়, তো আমরা এখানে আমরা প্রায় ভুল করি। আমরা এখানে কি ভুল করি দেখেন, এখানে আমরা ভুল করি হচ্ছে হি গোস টু স্কুল না লিখে আমরা এখানে লিখে দেই হি গো টু স্কুল। হি গো টু স্কুল, সে স্কুলে যায়। কিন্তু এখানে কি গো হবে না গোজ হবে? এখানে কি হবে বলেন তো? এখানে নিশ্চয়ই গোজ হবে। কেন গোজ হবে এটা কেউ বলতে পারবেন? আমি সামান্য একটু আনমিউট করে আসি, দেখি আপনারা কে কি বুঝতে পারেন, কে কি বলতে পারেন। এখানে কেন গো আর গোজ? একেবারে অতি সিম্পল একটা বিষয়। এখানে আপনারা কথা বলবেন। হানিফ খান, আপনি বলেন এখানে কেন গো হবে না আর কেন গোজ হবে? হানিফ খান, আপনি বলেন। ও, আমি একটু আনমিউট করে দিই, সরি। আহ হ্যাঁ হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে কিন্তু গো আর এস। এই যে আপনাদের সবারই মনে আছে বিষয়টা, দেখছি সবারই খুব মনে আছে। এর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, সেই স্কুলে যায় না। দেখেন আমি উপরে কি করেছি? আই গো টু স্কুল। তারপর আমি করেছি আই ডু নট গো টু স্কুল। আমি কি করেছি? আই ডু নট গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল। কিন্তু এখানে ডোন্ট আমি দিতে পারছি না, এখানে আমি ডাজেন্ট আনতে হবে। এখানে আমাকে ডাজেন্ট আনতে হবে। কেন আনতে হচ্ছে বলেন তো? কারণ হি হচ্ছে থার্ড পার্সন। আর এখানে থার্ড পার্সন কারো নাম, ইট, হি, সি, অর্থাৎ যদি কোনো নাম থাকে থার্ড পার্সন হয়, তখন ডু এর বদলে ডাজ আসে। আর বাক্যটা যেহেতু নেগেটিভ, তখন কি হবে? হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। আর সেই স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল, সেই স্কুলে যায় না। হি ডাজেন্ট গো টু স্কুল, সে কি স্কুলে যায়? তখন ওই ডাজটা কিন্তু প্রথমে বসাতে হবে, ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল। এই জায়গাটা দেখেন, এখানে একটা জিজ্ঞাসাবাদ চিহ্ন দিয়ে দিলাম। ডাজ হি গো টু স্কুল? সে কি স্কুলে যায়? সে কি স্কুলে যায়? সে কি স্কুলে যায় না? ডাজেন্ট হি গো টু স্কুল? সে কি স্কুলে যায় না? কি হবে? ডাজেন্ট হি গো টু স্কুল? দেখেন আমরা কিন্তু অলরেডি আটটা বাক্য তৈরি করেছি। অলরেডি উই হ্যাভ মেড 8 সেন্টেন্সেস। আমরা আটটা বাক্য তৈরি করেছি। আমি একটা কথা আপনাদের শুরুতে বলে রেখেছি, আজকের এই ক্লাসটি সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট, এবং আমাদের ভার্ব সম্পর্কে যার যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো একটি মাত্র বাক্য দিয়ে, একটি মাত্র ভার্বকে আমরা বিভিন্ন ভাবে কনভার্ট করে আমাদের সেই জায়গাগুলো কিন্তু আমরা আজকে সলভ করব। কোন জায়গাটা? আমরা কেবল শুরু করেছি। যারা এইমাত্র ক্লাসে জয়েন করেছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাই এই ক্লাসটা করার জন্য। এখানে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, সে স্কুলে যায় না। এটা কি হবে? হি ডাজ নট গো টু স্কুল, অর্থাৎ আমরা সেটাকে বলবো ডাজেন্ট। ডাজ নট আর ডাজেন্ট এর ব্যাপারটা তো আপনাদের সবারই কম বেশি মনে আছে। এখানে সবারই কিন্তু কম বেশি মনে আছে। তো এখানে কি বলছে? এখানে বলছে যে দেখেন, সে দিয়ে আমরা একটা বাক্য করেছি, হি গোস টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, ডাজ নট হি গো টু স্কুল। এই জায়গাটুক যদি আপনি ভালোভাবে করতে পারেন, আপনারা যারা ইংরেজিতে কথা বলতেছেন, অনেকেরই ফোন আমি পাই, এইখানে যদি ভালোভাবে বুঝতে পারেন, আপনার অনেক অনেক কাজে দেবে। এটা দেখেন খুবই সামান্য একটা বিষয়, খুবই সহজ একটা টপিক, কিন্তু এটা আমরা অনেকেই বুঝতে পারি না। যখন আপনি ভাইবা দিবেন, তখন এই কথাগুলোই যদি আপনি সাজায় গোছায় একটু বলতে পারেন আপনার ভাইবা বোর্ডে টিচারদের সঙ্গে, দেখবেন আপনার মানে অনেক ভালো কিছু আপনি অর্জন করতে পারবেন। কি, এখানে আমি হি দিয়ে করেছি, এখানে আমি হি ব্যবহার করেছি, এখানে আমি হি দিয়ে করেছি, সেই স্কুলে যায়। আপনি এখানে কিছু পরিবর্তন করে দিতে পারেন। এখানে কোনো মেয়ের নাম দিতে পারেন, রীতা স্কুলে যায়, রীতা গোস টু স্কুল। দেখেন আমার স্ট্রাকচার ঠিক থাকলো। আমরা দোকানে গিয়ে অনেক সময় বলি না, একই ডিজাইনের ভিতরে ভিন্ন কালার দেখান। আপনি যে অঞ্চলের হন না কেন, যে দেশেরই হন না কেন, এখানে অনেক দেশ থেকে বিভিন্ন ক্লাস করছেন, তো আমরা কিন্তু দোকানে এইভাবে বলে থাকি যে ডিজাইনটা আমার একই হবে, কিন্তু কালার ভিন্ন হবে। এখানে কিন্তু আমি ঠিক তাই করেছি। হি এর জায়গায় আমি একটা মেয়ের নাম দিয়েছি রীতা। কি দিয়েছি? রীতা। রীতা স্কুলে যায়, রীতা গোস টু স্কুল। যদি বলি করিম স্কুলে যায়, করিম গোস টু স্কুল। রনি স্কুলে যায়, রনি গোস টু স্কুল। আমি যদি বলি বেল্লাল স্কুলে যায়, বেল্লাল গোস টু স্কুল।
এখানে কিন্তু আমি শুধু নাম চেঞ্জ করেছি। কি করেছি বলেন তো? নাম চেঞ্জ করেছি। এইবার আমি যদি ভার্ব চেঞ্জ করতে চাই তখন কেমন হবে? আমি দেখেন এখানে গো এর বদলে যদি আমি ইট দেই, এখানে আমি ইট দিয়ে করব। যেমন সুমনা ভাত খায়, সুমনা ইটস রাইস। দেখেন আমার স্ট্রাকচার কিন্তু ঠিক আছে, বাক্যের যে গঠন, গঠনটা কি? এখানে গঠনটা আমি লিখতে পারি এস ইউ বি, তারপর কি লিখলাম? সাবজেক্ট, তারপরে দিলাম হচ্ছে আই ইট রাইস, তারপর বসবে হচ্ছে ভার্ব, বি ই আর বি, তারপর কি বসবে? ও বি জে, অবজেক্ট। দেখেন আমি কিন্তু এখানে একটা গঠন প্রণালী লিখেছি। কি লিখেছি? একটা বাক্যের গঠন করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই জায়গাটা ভালোভাবে বুঝবেন। উপরের বাক্য হি গোস টু স্কুল, একই নিয়ম অনুসারে। তো এখানে আমি কখনো সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারি, আবার কখনো কখনো আমি ভার্ব চেঞ্জ করে দিতে পারি। এই সাবজেক্ট এবং ভার্ব এইটা চেঞ্জ পরিবর্তন করে দিয়ে আমি শত শত বাক্য তৈরি করতে পারি। এম আই ক্লিয়ার? এই জায়গাটা যদি আপনারা বুঝতে পারেন, এই জায়গাটা যদি একটু খুব ডিপলি নিতে পারেন, দেখবেন আপনাদের ইংলিশের অনেক সমস্যা। আজকের ক্লাসটা প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, অনেকেই দেখছি ক্লাসে কি জন্য আপনারা লিভ নেন আমি বুঝি না, হয়তো আমার পড়ানো ভালো লাগে না, আমি এটাই ধরে নিব। তো আজকের ক্লাসটা দয়া করে কেউ লিভ দিবেন না। এই জায়গাটা দেখলে আপনার ভার্বের সমস্যাটা অনেকটাই ক্লিয়ার হবে। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এটি অ্যাফার্মেটিভ বাক্য। সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল, নেগেটিভ বাক্য। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল। এখানে কিন্তু আর গোজ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ দুটো থার্ড পার্সন ফর্ম, অথবা এই যে গোজ, ডাজ, এখানে দেখেন জি ও ই এস, এখানে কিন্তু ডাজের সঙ্গে সেই ইএস চলে এসেছে, এখানে কিন্তু এটা হবে না। সে কি স্কুলে যায়? ডাজেন্ট হি গো টু স্কুল, ডাজেন্ট হি, ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। অর্থাৎ চারটা ফর্ম কিন্তু এখানে আমরা দেখলাম একটি মাত্র ভার্ব দিয়ে, সেটা কি দিয়ে? গো দিয়ে। তো এখানে আপনারা সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, কারো নাম দিতে পারেন। এখানে আপনারা ভার্ব চেঞ্জ করতে পারেন। আজ আমাকে একজন ফোন দিয়ে বলেছেন, স্যার আমাদেরকে হোম টাস্ক দিবেন, যে বিষয়গুলো পড়ানো হয় সেই বিষয়ের উপরে। তো আজকে আমি আপনাদের কাজ দেওয়ার মতো কিছু কাজ পেয়ে গেছি। আমি কাজ দিব আপনাদের, কি কাজ দিব? সেই কাজগুলো কিন্তু আমি হাতে পেয়ে গেছি। হাতে পেয়েছি বলতে কেমন? আপনারা আরো বেশি পরিমাণে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন, আমি দেখে দেওয়ার চেষ্টা করব। কি কাজ করবেন? এই যে এখানে যেমন গো ভার্বটি নিয়েছি না আমি, আপনারা এখানে দেখবেন স্যারের যে শীট আপনারা ভর্তি হয়েছিলেন প্রথম দিকে, ওইখানে কনজুগেশন অফ ভার্বের 200টা ভার্বের একটা শীট কিন্তু আপনাদের কাছে স্যার প্রোভাইড করেছিল। যদি কারো কাছে থাকে তো ভালো, না থাকলে আরো ভালো। কেন বললাম আরো ভালো? আপনারা নিজেদের ইচ্ছা মতো ভার্ব বসাবেন। এখানে ডু ভার্ব নিতে পারেন, ইট নিতে পারেন, ওয়াশ নিতে পারেন, প্লে নিতে পারেন, তারপরে এখানে অনেক ভার্ব আছে, অনেক। তো এই ভার্ব বসিয়ে আপনারা নিজেরা বাক্য তৈরি করবেন। কিভাবে করবেন? যেমন সেই স্কুলে যায়, এখানে আপনি আপনার নিজের নাম বসাবেন, যে অমুক স্কুলে যায়, তমুক স্কুলে যায়। সেই স্কুলে যায় না, এই জায়গায় বসাবেন করিম স্কুলে যায় না, করিম কি স্কুলে যায়, করিম কি স্কুলে যায় না। এই বাক্যগুলো বসিয়ে আপনি কিন্তু কমপ্লিট করবেন। এইবার আমি চলে আসি, দেখেন এই জায়গাটা কি লিখলাম? এই জায়গাটা লিখলাম আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। দেখেন এইবার কিন্তু আমরা এতক্ষণ গো এর ভিতরে ছিলাম। আমরা গো, তার সিঁড়িটা চেঞ্জ করে অন্য সিঁড়িতে এসেছি, সেটা হচ্ছে ওয়েন্ট। আমরা জানি একটা ভার্বের 5টা করে ফর্ম কিন্তু স্যার আপনাদের প্রি ক্লাসগুলোতে দেখিয়েছিল। সেই 5টা ফর্মের ভিতরে কি কি ফর্ম থাকে মনে আছে তো আপনাদের? এখানে ভি 1 ভি 2 ভি 3 ভি 4 ভি 5। যেমন গো, তারপর কি? ওয়েন্ট, তারপর কি? গন, গো, ওয়েন্ট, গন। তারপর কি আছে বলেন তো? আইএনজি ফর্ম কি হবে? আমার সঙ্গে সবাই একটু বলবেন মনে মনে প্লিজ। সবাই শুধু যে, অনেকেই আছে বেডের পরে শুয়ে কানে হেডফোন দিয়ে আমার ক্লাসটা করছেন, আমি দেখছি ভিডিও অন করে অনেককে এইভাবে দেখতে পাই। কিন্তু যে যেভাবেই থাকেন না কেন, আপনি যে অবস্থায় বসে, অনেকে গাড়ির ভিতরেও বসে, বাসের ভিতরে ক্লাস করতে করতে বাসায় ফিরছেন, তো আমার সঙ্গে একটু বলবেন। আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম সাঁতার শিখতে গেলে যেমন পানিতে নামা লাগে, আর ভাষাটা শিখতে গেলে ওপেন ইওর মাউথ, আপনার মুখটা কিন্তু অবশ্যই খোলা রাখা লাগবে। শুধু আমি বলে গেলাম আপনি শুনে গেলেন, নট, ইটস দ্য রং ওয়ে। ইউ ক্যান নট লার্ন আ ল্যাঙ্গুয়েজ ইন দিস ওয়ে। এই পথে আপনি ভাষা শিখতে পারবেন না। আমি যা বলি আমার সঙ্গে কিন্তু আপনাকে গাইতে হবে, ক্রস করতে হবে। আই ওয়েন্ট টু স্কুল, সবাই আমার সঙ্গে বলবেন। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। সবাই আমার সঙ্গে বলবেন প্লিজ, আমি কিন্তু মিউট করে রেখেছি। আনমিউট যখন করব তখন আমার সঙ্গে বলবেন, দেখি কেমন শোনা যায় আজকে। আমরা সেই ছোটবেলায় স্কুলে যেমন ছড়া পড়তাম না, আম পাতা জোড়া জোড়া, সেই ছড়া পড়ার মতো পড়বেন। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল।
আমি স্কুলে যাইনি। আই ডিডন্ট গো টু স্কুল। ডিড নট হচ্ছে লং ফর্ম, শর্ট ফর্ম ডিডন্ট। আই ডিডন্ট গো টু স্কুল। আমি স্কুলে যাইনি। আমি কি স্কুলে গিয়েছিলাম? আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল? ডিড আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাইনি? ডিডন্ট আই গো টু স্কুল? অর্থাৎ এখানে আমি কি বসালাম? এখানে আমি যে গো ভার্ব দিয়ে একটা সিকোয়েন্স অনুসারে করে আসছি, তো এইখানে গো এর পরিবর্তে আমি কিন্তু ওয়েন্ট ব্যবহার করেছি। গো এর পরিবর্তে আমি কি ব্যবহার করেছি বলেন তো? ওয়েন্ট ব্যবহার করেছি। তো আপনারা যে কেউ একটু পড়েন তো, এই এই বাক্যগুলো পড়েন তো, আই ওয়েন্ট টু স্কুল, এই চারটা বাক্য পড়ে ফেলেন। যে কোনো একটু পড়েন একজন। সবাই খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদের জন্য। তো এখানে কি দাঁড়ালো? আমরা এখানে গো এর পাস্ট ফর্ম বা ভি টু ফর্ম দিয়ে একটা বাক্য তৈরি করলাম। আই ওয়েন্ট টু স্কুল, আই ডিডন্ট গো টু স্কুল, ডিড আই গো টু স্কুল, আর ডিডন্ট আই গো টু স্কুল। দেখেন আমরা কিন্তু ধাপে ধাপে আমরা প্রত্যেকটা ধাপ কিন্তু চেঞ্জ করতেছি। এখানে আমরা যদি এবার ফিউচার নিয়ে কথা বলি, আই উইল গো টু স্কুল। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব না। আই ওয়ান্ট টু গো টু স্কুল, তখন কি দাঁড়াবে? আই ওয়ান্ট টু গো টু স্কুল। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আর আমি স্কুলে যাব না। আই ওয়ান্ট গো টু স্কুল, তখন কি হয়ে যাবে? আই ওয়ান্ট গো টু স্কুল। উইল নট না বলে আমরা এখানে ওন্ট বলবো। আমরা কি বলবো বলেন তো? ওন্ট বলবো। আমি কিন্তু প্রত্যেকের কাছে যারা রেইজ হ্যান্ড প্রেস করবেন, আজকে আমি কোশ্চেন করবো, আজকে ক্লাসটা অনেক লং হতে পারে। আমি স্কুলে যাব না, তখন কি হবে? আই ওয়ান্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব? এখানে এই আজটা একটু বাদ দিতে হবে। এটা, হুম, আমি কি স্কুলে যাব? আমি কি স্কুলে যাব? উইল আই গো টু স্কুল? উইল আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাব না? ওন্ট আই গো টু স্কুল? অর্থাৎ দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি ফিউচার টেন্সটা শিখে ফেলেছি। গো ভার্ব দিয়ে কিভাবে ভবিষ্যৎকালের বাক্যগুলো আমরা শিখতে পারি। কি করেছি? আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই ওন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। আমি কি স্কুলে যাব? উইল আই গো টু স্কুল? উইল আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাব? আমি কি স্কুলে যাব না? ওন্ট আই গো টু স্কুল? ওন্ট আই গো টু স্কুল? অর্থাৎ এখানে আমরা ফিউচার ফর্মটা কমপ্লিট করে ফেলেছি গো ভার্ব দিয়ে। আপনাদের একেবারে শুরুতে বলে এসেছিলাম যে আমরা কিন্তু গো ভার্ব দিয়ে 30টা বাক্য রচনা করতে পারবো। 30টা আইটেমে কিন্তু আমরা বাক্যগুলো গঠন করতে পারবো। কি দিয়ে করব? শুধুমাত্র গো ভার্ব দিয়ে। কি ভার্ব দিয়ে করব? গো ভার্ব দিয়ে। এইবার দেখেন এই জায়গাটা পেলে, এখানে আবার কিন্তু সে একটু কন্টিনিউয়াস ফর্মের মতো মনে হয় দেখতে পাচ্ছি। কি করলাম এখানে? আই এম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি না, এটা কি হবে? ওই অ্যাম এর পরে দেখেন, আপনাদের যখন এই ভার্ব গুলো আমি পড়িয়েছিলাম, তখন বলেছিলাম এই অক্সিলারি ভার্বের পরে নট যোগ করে দিলে সেটি নেগেটিভ হয়ে যায়। আম নট গোয়িং টু স্কুল। আই এম কে এটাকে কি বলা বলেন তো? আম। আম। তাই বলে আবার কেউ খাওয়ার আম মনে করেন না। আম গোয়িং টু স্কুল, আমরা যখন একেবারে ফরেনারদের মতো নেটিভ স্পিকারদের বলবো, ওদের মতো কথা বলবো, তখন কি হবে? আম নট গোয়িং টু স্কুল। আম নট গোয়িং টু স্কুল। দেখবেন আমরা যখন কথা বলি, আমাদের দেশে অনেকেই, বিশেষ করে যারা টেলিভিশনে খবর পড়ে, তারা অনেকেই কিন্তু একেবারে নেটিভ স্পিকারদের মতো ইংরেজি বলতে পারে। কিভাবে? এই প্রোনাউন্সিয়েশনের জায়গাটা একটু ঠিক করতে হবে। তারা ফ্রি ক্লাস গুলো করেছিলেন স্যারের, নিশ্চয়ই তাদের মনে আছে, স্যার এখানে কিন্তু 26টা লেটারের উচ্চারণ আপনাদেরকে শিখিয়েছিল। তখন আমরা সহজে বলে দেই এ। এটা কি এ হবে? এটা স্যার কি বলেছিল সোহাগ স্যার? এটা উচ্চারণ হবে এই। যেমন এ, বি, এল, ই। এটাকে আমরা অ্যাবেল বলি, আমরা যারা ইন আওয়ার কান্ট্রি। এটার রাইট উচ্চারণ হবে এই বল। এই বল। তারপর আমরা ডাব্লু বলি, এটার উচ্চারণ কি হবে? ডাব্লিউ। তো এখানে আম নট গোয়িং টু স্কুল, আম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। আমি কি স্কুলে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু স্কুল? অ্যাম আই গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যাচ্ছি না? অ্যাম আই নট গোয়িং টু স্কুল অথবা অ্যামেন্ট আই গোয়িং টু স্কুল? অ্যাম আই নট গোয়িং টু স্কুল অথবা অ্যামেন্ট আই গোয়িং টু স্কুল? বুঝতে পেরেছেন? তো এইখানে একটা জিনিস আমরা শিখে ফেললাম, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য কিভাবে আমরা নেগেটিভ করব, কিভাবে অ্যাফার্মেটিভ করব, কিভাবে ইন্টারোগেটিভ করব, কিভাবে নেগেটিভ। এই জায়গাটায় মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না। কি শিখালাম? এখানে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য আমি বেছে নিলাম, যে বাক্যটা কিসে আছে? যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং যেখানে গো ভার্বের ব্যবহার করা হয়েছে। কিসের ব্যবহার করা হয়েছে? গো। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। এখানে আপনি আপনার ইচ্ছা মতো
ভার্ব চেঞ্জ করে দিতে পারবেন, এখানে আপনি সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আমি না দিয়ে যদি বলতাম আমরা স্কুলে যাচ্ছি, তখন কি হতো বলেন তো? তখন কি হতো? তখন হতো উই আর গোয়িং টু স্কুল। এখানে সাবজেক্ট আই এর জায়গায় এইটা চেঞ্জ করে আমরা লিখলাম উই। আর এখানে যে অ্যাম আছে, উই এর পরে কখনো অ্যাম বসে না, যেহেতু প্লুরাল, তো এখানে প্লুরাল অক্সিলারি ভার্ব আসবে। উই আর গোয়িং টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল। এইবার আপনি দেখেন, উইও থাকবে, আরও থাকবে, গোটা আমি একটু চেঞ্জ করে দিই। এখানে যদি আমি বলি আমরা ভাত খাচ্ছি, উই আর ইটিং রাইস, উই আর ইটিং রাইস। তো এইখানে আপনারা নিজেদের মতো করে ভার্ব চেঞ্জ করবেন, নিজেদের মতো করে সাবজেক্ট চেঞ্জ করবেন। করে কি করবেন? আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যারা যারা পাঠাতে চান উইলিংলি, ইচ্ছাকৃতভাবে তারা আমাকে পাঠাতে পারেন। আমি যে কথাগুলো বলতেছি সবাই কি বুঝতে পারতেছেন? ভালো লাগছে ক্লাসটা আজকে? জি স্যার ভাইয়া। জি স্যার ভাইয়া। যাদের কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করার সময় দিব, এখন প্লিজ এই পড়ানোর ভিতরে কোয়েশ্চেন করবেন। আমি মাঝে মাঝে একটু আনমিউট করি, কারণ আপনারা বুঝতে পারছেন কিনা। হুম। না, আপনারা করে রাখবেন, শোনেন এই কাজগুলো অবশ্যই করবেন। অনেকেই আছে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, এই যে অলরেডি 120 জন না 22 জন ক্লাস করতেছেন, সবাই তো আর হোয়াটসঅ্যাপে পাঠান না কিন্তু। যারা হোয়াটসঅ্যাপে পাঠানোর দরকার নাই সবার, যারা পাঠাতে চান পাঠাবেন, আর যারা পাঠাবেন না তারা খাতায় লিখে রাখবেন। আমি যখন আপনাদের কাছে ইনস্ট্যান্টলি প্রশ্ন করব, তখন এই বিষয়গুলো আপনারা বলতে পারবেন। নেক্সট, এখানে আমরা শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা দেখি কি আছে আমাদের পরবর্তী সেশনে। এখানেও মনে হয় সম্ভবত পাস্ট কন্টিনিউয়াস এর বাক্য দেখতে পাচ্ছি। এখানে কি আছে? আই ওয়াজ গোয়িং টু স্কুল। দেখেন, আমি স্কুলে যাচ্ছি। আমি বারে বার আপনাদের বলছি, এখানে আপনারা নিজেরা সাবজেক্ট চেঞ্জ করবেন, আপনারা ভার্ব চেঞ্জ করবেন। কিভাবে করবেন? আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আপনি এখানে কারো নাম বসাইতে পারেন, তারা স্কুলে যাচ্ছিল, দে ওয়্যার গোয়িং টু স্কুল। এইভাবে আপনারা চেঞ্জ করবেন। তো আমরা দেখি এখানে কি কি রয়েছে। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আমি স্কুলে যাচ্ছিলাম না, আই ওয়াজেন্ট, অথবা আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। লং ফর্মে লেখা আছে। আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজ আই গোয়িং টু স্কুল, ওয়াজ আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম না? ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বেশি ব্যাখ্যার আপনাদের মনে হয় প্রয়োজন হবে না। এখানে কি আছে গঠন প্রণালীতে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট বা বাকি অংশ। তো পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেভাবে হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক একই ভাবে, শুধু এখানে অ্যাম আর এর জায়গায় এখানে ওয়াজ হলেই কিন্তু হয়ে যায়। এই বি ভার্বের ক্লাসটা আমি যেদিন আপনাদেরকে নিয়েছিলাম, বি ভার্বের ক্লাসে ডিটেইলস আমি আলোচনা করেছিলাম। সোহাগ স্যারের এই স্পিক ইংলিশ উইথ সোনামুখ যে বইটা, আসলে আমি অভিভূত হয়ে যাই স্যারের এই বইটা। আপনাদের শুধু যে পড়িয়ে আমি আনন্দ পাচ্ছি তা কিন্তু না। এই বইটা আসলে দেখেন, যখন আমি আপনাদেরকে পড়াই বা এই বইয়ের ভিতরে স্যার এমন কিছু জিনিস দিয়ে রাখছে, যেটা মানে আমি বললে হয়তো বেশি হবে কিনা জানি না। আমি এইভাবে সহজে, এত সহজে যে ইংরেজি শেখা যায়, ছেলে মেয়েদেরকে শেখানো যায়, আমি কিন্তু এইভাবে কোনো বইতে দেখিনি। আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম না, সমুদ্রের ভিতরে ডুবুরি দেখবেন ডুব দেয়, মণিমুক্তা তুলে নিয়ে আসে খনি থেকে। আফ্রিকা মহাদেশে বা বিভিন্ন দেশে স্বর্ণের যে খনিগুলো আছে না, এই মাইন বলা হয়। এখান থেকে যেমন যারা খনির শ্রমিক, এরা কিন্তু সোনা দানা মণিমুক্তা বা আরো যে বিষয়গুলো আমাদেরকে এনে উপহার দেয়, তারা কিন্তু জীবন বাজি রাখে, তারা অনেক পরিশ্রম করে। আর বিভিন্ন জায়গা থেকে মৌমাছির উদাহরণটা যদি দেয়, বিভিন্ন ফুলে ফুলে মধু সংগ্রহ করে সে কিন্তু একটা হানি কম্ব তৈরি করে, মৌমাছির চাক যেটাকে আমরা বলি। তো স্যারও কিন্তু বিভিন্ন ভাবে নিজের মেধা থেকে একটু সংগ্রহ করে এই যে আপনাদের বইটা অ্যারেঞ্জ করেছেন, আসলে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। যারা বইটা নিয়েছেন, আপনারা বইয়ের আমি বলেছিলাম 1 থেকে 20 25 চ্যাপ্টার পর্যন্ত পড়ে ফেলবেন, বুঝতে পারবেন যে বইটা কেমন, স্বর্ণের খনি নাকি মৌমাছির একটা চাক, মধুর এটা বুঝতে পারবেন। এই যে যে সিস্টেমে এখানে ইংরেজি দেখানো হচ্ছে, শেখানো হচ্ছে, আপনারা দেখবেন অন্য জায়গায় একটু ইয়ে করে একটু কাজ করে দেখবেন, কোনটা ভালো পথ মনে হয়, কোনটা সহজ পথ মনে হয়। তো কাম টু দা পয়েন্ট, এখানে কি আছে? আমরা পাস্ট কন্টিনিউয়াস দেখেছি, এরপরে দেখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখেন স্যার কিন্তু এখানে বইটা ধারাবাহিক ভাবে অ্যারেঞ্জ করেছে, কোনো এলোমেলো বিষয় না। আমরা প্রথমে দেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছি, এখন দেখবো আমরা ফিউচার কন্টিনিউয়াস। কি দেখবো বলেন তো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। তো আপনাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিশ্চয়ই মনে আছে। আর যদি মনে না থাকে, আপনারা স্যারের বই যারা সংগ্রহ করেছেন একটু দেখে নিবেন। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আমি স্কুলে যেতে থাকবো না, এই ওন্ট বি বা উইল নট বি, আমরা এখানে সংক্ষেপে বলি ওন্ট বি। আই ওন্ট বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না। আমি কি স্কুলে যেতে থাকবো? উইল আই বি গোয়িং টু স্কুল,
অর্থাৎ প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই ভুল করে ফেলি। এখানে যারা আনমিউট করলে অনেকে প্রশ্ন করতে পারেন, আমি তাদেরকে আগের থেকেই বিষয়টা দেখিয়ে দেই এখানে কিভাবে এটা গঠন করা হচ্ছে। প্রথমে আপনি দেখেন, আমি গ্রিন কালার ইয়ে দিয়ে পেস্ট কালারে হাইলাইট করেছি। প্রথমে অক্সিলারি ভার্ব দিবেন উইল, তারপর কি দিবেন, তারপর সাবজেক্ট। উইল আই বি গোয়িং টু স্কুল, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, সরি, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর বি গোয়িং টু বসাবেন। অর্থাৎ বি প্লাস মূল ভার্বের পর আইএনজি, সবসময় যে গোয়িং দিতে হবে তা না। আবারও শোনেন, প্রথমে উইল, শ্যাল বা উইল, কিন্তু আমরা আধুনিক গ্রামারে শ্যালের ব্যবহার নেই বললে চলে। তাহলে কি বলবো, প্রথমে উইল, তারপর সাবজেক্ট, তারপর বি গোয়িং টু বা বি প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস বাকি অংশ। কারো কোনো সমস্যা থাকার কথা না। কি বলবেন, আমি কি স্কুলে যেতে থাকবো, আমি কি স্কুলে যেতে থাকবো, এটা কি হবে এখানে। অনেকে কিন্তু আমরা এরকম বলে ফেলি, উইল বি আই গোয়িং টু স্কুল, উইল বি আই নট, ইটস রং। রাইট কি হবে, প্রথমে উইল অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপর বি, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর বাকি। উইল আই বি গোয়িং টু স্কুল, তারপর কি আছে দেখেন, আমি কি স্কুলে যেতে থাকবো না, ওন্ট বি, সরি ওন্ট আই বি গোয়িং টু স্কুল। অর্থাৎ এখানে উইল এর সঙ্গে শুধু নট যোগ করে দিবেন, বাদ বাকি সব একই। ওন্ট আই বি গোয়িং টু স্কুল। আনমিউট করে যখন আমি প্রশ্ন করব, অনেকের এই জায়গাটা হয়তো প্রশ্ন করতে পারতেন, আমি আগে থেকে সেটা আপনাদের ক্লিয়ার করে দিই। এরপর আমরা দেখব, দেখেন আমরা কিন্তু সেই গো ভার্ব থেকে কিন্তু আমরা বিন্দু মাত্র নড়িনি। আমরা কি করতেছি, আমরা সেই গো ভার্বটা নিয়েই কিন্তু আমাদের আজকের ক্লাসটা আমরা কন্ডাক্ট করতেছি। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। কি হবে বলেন, আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আমি স্কুলে যাইনি, আই হ্যাভেন্ট গন টু স্কুল। অথবা আপনারা লং ফর্মে বলতে পারেন, আই হ্যাভ নট গো টু স্কুল, আই হ্যাভ নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। আমি স্কুলে কি করিনি বলেন তো, আমি স্কুলে যাইনি। যারা এইমাত্র জয়েন করলেন সবাইকে আবারও ধন্যবাদ। আজকে ভার্বের ক্লাস করাচ্ছি, দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই হ্যাভ নট গন টু স্কুল। আচ্ছা, এখানে গন বসাচ্ছি কেন আপনারা নিশ্চয়ই জানেন, মনে আছে তো। কারণ একটা বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যে সবসময় আমরা জানি ভি থ্রি বসে। কি বসে বলেন, ভি থ্রি। তো এখানেও কিন্তু আমরা তার ব্যত্যয় ঘটাইনি, এখানে আমাদের রুল ঠিক রেখেছি। অর্থাৎ এখানে সাবজেক্টের পর আমরা একটি কি দিয়েছি, হ্যাজ বা হ্যাভ দিয়েছি। তো আই এর পর হ্যাভ বসে। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি খেলা করিয়েছি, আই হ্যাভ প্লেড। আমি ঘুড়ি উড়িয়েছি, আই হ্যাভ কি, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন আ কাইট, ফ্লোন। এই দেখেন, এই শব্দগুলো আপনাদের কিন্তু স্যার যে 200টা কনজুগেশন অফ ভার্বের একটি শীট প্রোভাইড করেছিল, সেই জায়গায় আপনারা পাবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এট ফার্স্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ সাম, মানে ভার্বস ফর্ম। আপনাকে অবশ্যই প্রথমে কিছু ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। ভার্ব ফর্ম মুখস্থ করবেন, দেখবেন ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার, পানির মতো সহজ হয়ে গিয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা স্যার আপনাদের তো অনেক কথাই বলে, এর ভিতরে একটি ইম্পর্টেন্ট কথা বলে, কোথা থেকে শুরু করবেন, কোথায় গিয়ে শেষ করবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক কিছু আছে। আপনি কি প্রথমে ডিকশনারি ধরে মুখস্থ করবেন, একেবারে এ টু জেড ডিকশনারি ধরে মুখস্থ করে তারপর গ্রামার রুল শিখে ইংরেজি বলা শিখবেন? নো, ইটস নট দ্য রাইট ওয়ে। রাইট ওয়েটা কি, আপনাকে একটা, তার ওইখানে বলছিল মেন্টরের অধীনে থাকতে হবে। মেন্টরের অধীনে থেকে এই ক্লাসগুলা কিন্তু করতে হবে। এইগুলো কিন্তু, এইগুলা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি যদি প্যাসেজ নারেশন, আমি ভার্ব ফর্ম না শিখিয়ে আমি প্রথমে আপনাদের শিখালাম লেটার, ওয়ার্ড, অ্যালফাবেট, এগুলো শিখালাম, আমি হঠাৎ করে চলে গেলাম ন্যারেশন, প্যাসেজ ন্যারেশনে, যেটা ইংলিশের খুবই একটা কঠিন চ্যাপ্টার। আসলে কঠিন না, কিন্তু নতুনদের কাছে কঠিন। তো ওই চ্যাপ্টারে চলে গেলে তো এই মেন্টর বা আপনি যেখানে তাহলে থাকলেন যার অধীনে, এটা তো ভুল পদ্ধতি। এখানে একটা স্টেপ বাই স্টেপ, আমি যখন সিঁড়ি থেকে পা দিব, একটা দুইটা বাদ দিয়ে উপরে সিঁড়িতে উঠতে গেলে আমার পড়ে যাওয়ার সম্ভাবনা। ইন দিস ওয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান লার্ন ইন দিস ওয়ে। এই উপায়তে এখানে স্যার দেখেন, এই যে আজকে ভার অনেকগুলা ক্লাস আপনাদের আমি নিয়েছি, তারপরে আজকে যে বিষয়গুলো শেখাচ্ছি, এটা যদি প্রথমে শেখাতাম, হুট করে কেউ কি ক্লাসে জয়েন করে কিছু বুঝতে পারতেন? আগাগোড়া নাই, হঠাৎ করে স্যার কোথা থেকে করাচ্ছে, আপনারা ক্লাস করতেনই না, বলতেন যে যা, হ্যাঁ ক্লাস করা যায় না, কিছু বোঝা যায় না। কিন্তু এই সিকুয়েন্স অনুসারে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করি এটা আপনাদের জন্য অনেক ফ্রুটফুল হবে। তো আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আই হ্যাভ নট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি।
হ্যাভ আই গন টু স্কুল, এখানে যেহেতু হ্যাভ রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভার্বের ভি থ্রি বসাতে হবে। হ্যাভ আই গন টু স্কুল, হ্যাভ আই গন টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছি? হ্যাভেন্ট আই গন টু স্কুল, আমি কি স্কুলে যাইনি? হ্যাভেন্ট আই গন টু স্কুল। দেখেন এই বিষয়গুলো আমি যেভাবে আপনাদের, আমি কিন্তু সেই গো থেকে শুরু করেছিলাম, এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতরে আমি চলে আসছি। এই পর্যন্ত কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন, ভালোভাবে নিতে পারছেন? কোশ্চেন করবেন একটু পরে, কোশ্চেনের জন্য সময় দিব একটু পরে। দেখেন এখানে হি হ্যাজ গন টু স্কুল, সেই স্কুলে গিয়েছে। হি হ্যাজেন্ট গন টু স্কুল, সেই স্কুলে যায়নি। কি হলো তাহলে? সে স্কুলে যায়নি। সে কি স্কুলে গিয়েছে? জাস্ট ওয়েট এ মিনিট। কার ফোন থেকে যেন একটু সাউন্ড আসছে, প্লিজ একটু মিউট করে রাখেন। আচ্ছা, তারপর দেখেন হি হ্যাজ গন টু স্কুল, সেই স্কুলে গিয়েছে। সেই স্কুলে যায়নি। হি হ্যাজ নট গন টু স্কুল, সে কি স্কুলে গিয়েছে? হ্যাজ হি গন টু স্কুল, সে কি স্কুলে যায়নি? হ্যাজেন্ট হি গন টু স্কুল। পরবর্তীতে কি আছে দেখেন, এখানে কিন্তু আমি আপনাদের বাড়ির কাজ অলরেডি দিয়ে ফেলেছি। কি দিয়েছি বলেন তো? বাড়ির কাজ আপনারা এইভাবে করবেন। আমি এখানে শুধু গোভার ব্যবহার করে 30টা বাক্য করতেছি, আপনারা 30টা বাক্য করবেন ইউজিং আদার্স ভার্ব। এই গো ভার্ব এক্সেপ্ট গো ভার্ব, গো ভার্ব বাদে আরো অনেক ভার্ব আছে, ডু ভার্ব আছে, প্লে ভার্ব আছে, ইট ভার্ব আছে। আপনারা যে কোনো একটি ভার্ব আপনারা চুজ করে নেবেন। তো এখানে আমি আপনাদের জন্য ভার্ব একটি চুজ করে দেই, তাহলে যারা হোয়াটসঅ্যাপে কাজগুলা পাঠাবেন সবারই একই ভার্ব বলে আমার দেখতে সুবিধা হবে। এখানে আপনারা ভার্ব করবেন হচ্ছে ইট, ই এ টি। ইট মানে হচ্ছে খাওয়া। ইট মানে কি হবে? খাওয়া। এখানে আমি লিখে দিলাম ই, তারপর লিখলাম হচ্ছে ই এ টি। আপনারা এই ভার্বটি দিয়ে করবেন ইট, তারপর দিলাম হচ্ছে এট, এ টি ই, ইট এট, ইটেন, ই এ টি ই এন, ইট এট ইটেন। তারপর আছে ইটিং, ই এ টি আই এন জি। আরেকটা আছে ইটস, ই এ টি এস। এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখেন, ইট এট ইটেন ইটিং আর হচ্ছে ইটস। এই ভার্ব গুলা দিয়ে আপনারা জাস্ট করবেন। দেখেন আমি একটু বড় করে দেই, জাস্ট ওয়েট এ মিনিট। দেখেন আমি বড় করে দিয়েছি, হাইলাইট করেছি, ইট এট ইটেন ইটিং আর ইটস। এইটা ব্যবহার করে এই যে স্ট্রাকচার গুলো আছে এইগুলোর মাধ্যমে আপনারা করতে পারবেন। এখানে আমি কি লিখলাম? এখানে লিখেছি দেখেন, সে স্কুলে গিয়েছিল। হি হ্যাড, সে স্কুলে গিয়েছিল, হি হ্যাড গন টু স্কুল। সে স্কুলে যায়নি, হি হ্যাড নট গন টু স্কুল। আচ্ছা, সে কি স্কুলে গিয়েছিল? হ্যাড হি গন টু স্কুল, হ্যাড হি গন টু স্কুল। সে কি স্কুলে গিয়েছিল? সে কি স্কুলে যায়নি? হ্যাড নট হি গন টু স্কুল, হ্যাড নট হি গন টু স্কুল। অর্থাৎ এখানে পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য আমরা গঠন করেছি। পরবর্তীতে কি আছে আমরা দেখেন, এই ভার্বের ব্যবহার গুলা আপনি নিজে 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 একটু বলে দেখেন, দেখেন পারেন কি। নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজে প্র্যাকটিস করলে বেশি কাজে দেবে, এটা বেশি ফ্রুটফুল হবে। সেই স্কুলে গিয়া থাকবে কোন টেন্স বলেন তো এটা? এটা আমি যখন আনমিউট করে কথা বলবো অনেকেই সঠিক দিবেন, অনেকেই ভুল অ্যান্সার করবেন। তো এই বিষয়গুলো যেন আমাদের ভুল না হয় আর কখনো, তার জন্যই তো আমাদের এখানে পড়া, তার জন্য আমাদের ইংলিশটা শিখতে আসা। সেই স্কুলে গিয়া থাকবে বা গিয়ে থাকবে, হি উইল হ্যাভ গন টু স্কুল। অর্থাৎ এটা কি ফিউচার কন্টিনিউয়াস না ফিউচার ইনডেফিনিট? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। কিভাবে দেখে চিনবেন? এখানে দেখেন শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আছে। কি আছে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। হি উইল হ্যাভ গন টু স্কুল, সেই স্কুলে গিয়ে থাকবে। সেই স্কুলে গিয়ে থাকবে না, হি ওয়ন্ট হ্যাভ গন টু স্কুল, হি ওয়ন্ট হ্যাভ গন টু স্কুল। সে কি স্কুলে গিয়ে থাকবে? উইল, কি দেখেন আবারও সেই অক্সিলারি ভার্ব প্রথমে আসবে, তারপর কিন্তু সাবজেক্ট বসেছে। উইল হি হ্যাভ গন টু স্কুল, উইল হি হ্যাভ গন টু স্কুল। সে কি স্কুলে গিয়া থাকবে? তারপর কি সে কি স্কুলে গিয়া থাকবে না? ওন্ট হি হ্যাভ গন টু স্কুল, সে কি স্কুলে গিয়া থাকবে না? এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে নিতে হবে। এই জায়গাটা এখানে আরো একটি বিষয় আপনারা শিখবেন, যে এই ভার্বগুলো যখন ব্যবহার করবেন
তখন আপনাদের লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটা ভার্বের শুধু একই আইটেম না করে, যেমন আমরা এখানে করেছি পাস্ট পারফেক্ট টেন্স, এখানে করতেছি ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রত্যেকটা টেন্স থেকে 30টা না পারেন আপনি 15টা করেন, 15টা বাক্য না পারেন 10টা বাক্য করেন, এভাবে করে করে খাতায় জমা করবেন, পারলে আমাকে দেখান। আমি যেতে পারি, দেখেন এইবার কিন্তু আমি সেই গো, গো এর জায়গায় রেখেছি, কিন্তু এখানে মডেল অক্সিলারি ভার্বের আমি বিষয়টা তুলে ধরছি। আই ক্যান গো, আমি যেতে পারি। কি হবে এটা বলেন তো? আই ক্যান গো, আমি যেতে পারি। আর এটা যদি নেগেটিভ করি, আমি যেতে পারি না, তখন কি হবে? আই ক্যান নট। কি হবে দেখেন, আমি প্রত্যেকটা আপনাদের জন্য হাইলাইট করে দিচ্ছি। আমি যেতে পারি না, আমি যেতে পারি না, কি হবে? আই ক্যান নট গো, নেগেটিভ হয়ে গেল। আমি কি যেতে পারি? আমি কি যেতে পারি? ক্যান আই গো? কি হলো তাহলে? আমি কি যেতে পারি? ক্যান আই গো? তো এখানে কি করেছে, এখানে ক্যান নামক একটা মডাল ভার্বের ব্যবহার আমি কিন্তু মডাল ভার্ব ব্যবহার করে ওই গো ভার্বটা রেখে আমরা কিন্তু সেই গো থেকে নড়িনি। আমরা কিন্তু একেবারে যদি প্রথমে আপনাদেরকে একটু নিয়ে যাই, তাহলে এখানে দেখতে পাবেন আমার সেই গো ভার্বের জায়গাটা কিন্তু গো এর জায়গায় গো কিন্তু ঠিকই আছে। আমরা কিন্তু এখানে গো ভার্ব বাদে আমরা অন্য কোনো ভার্ব, যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন 19 জন, আমি প্রত্যেকের কাছে প্রশ্ন করবো কিন্তু। তাহলে কি হবে? আমি যেতে পারি, আই ক্যান। আমি যেতে পারি না, আই ক্যান নট। আমি কি যেতে পারি? আমি কি যেতে পারি? ক্যান আই গো? দেখেন এই যে সহজ বিষয় না, অনেকে এখানে আছেন তারা অ্যাডভান্স লেভেলেও চলে গেছেন, কিন্তু আমি বলবো তাদের জন্য এই ক্লাসটা অনেক পারফেক্ট হবে। কেন জানেন? আমার এক স্যার বলতো যে সহজ জিনিস বেশি করে করতে হয়। কারণ আমরা কি করি, আমরা কঠিন শিখবো বা আমরা একটু এক্সেপশনাল শিখবো, এটা করতে গিয়ে কোনো একদিন দেখা যায় সহজটা আমরা অনেকদিন ফেলে রাখি, করি না। তো ওই সহজটা একদিন কঠিনে পরিণত হয়ে পড়ে। তো এই বিষয়গুলো আপনারা যারা পারেন তারাও করবেন, যারা পারেন না তাদের জন্য খুব উপকারী হবে। এম আই রাইট? এখানে কি আছে? আমি কি যেতে পারি না? ক্যান্ট আই গো? ক্যান নট আই গো? ক্যান নট আই গো? এখানে আপনাদের বলেছিলাম প্রোনাউনের কি, দেখেন ক্যান নট আই গো, এই যে নট কোথায় বসাবেন মনে আছে? এটা নিয়ে আমি কথা বলতে গেলে আবার এই জায়গাটা থাকতে পারবো না, এটা পরে আবার একটু দেখাবো। অর্থাৎ এইখানে আমি কোথায় জানি একটা জায়গায় দেখিয়ে আসছিলাম যে একটা বাক্য আপনাদের একটু দেখাই দিই। যাই হোক, অর্থাৎ প্রোনাউনের পরে নট আর নাউনের আগে নট, এই জায়গাটা কিন্তু একটু মনে রাখবেন, অনেকের কাছে এটা প্রশ্ন ছিল। তো আমরা পরবর্তীতে এখানে মডাল ভার্ব ক্যান এর পরিবর্তে আমরা কুড দিয়ে একটু করতে পারি। যেমন আমি যেতে পারতাম, কি হবে? আই কুড গো। দেখেন আমি যেতে পারতাম, কি হবে? আই কুড গো। আমি যেতে পারতাম না, আই কুড নট গো। আই কুড নট গো, আমি যেতে পারতাম না। আমি কি যেতে পারতাম? কুড আই গো? কুড আই গো? কুড আই গো? আমি কি যেতে পারতাম? কুডেন্ট আই গো? কুডেন্ট আই গো? আমি কি যেতে পারতাম না, সরি, আমি কি যেতে পারতাম? কুড আই গো। আর আমি কি যেতে পারতাম না? কুডেন্ট আই গো। তো এই গো ভার্বটা না নিয়ে আপনাদের জন্য আমি ভার্ব নির্ধারণ করে দিয়েছি, ই এ টি। এই সেই ইট ভার্বটা দিয়ে আপনারা কিন্তু একটু করবেন। এখানে দেখেন ভার্বটা আপনাদের লিখে দিয়েছি, এই ভার্বটা ব্যবহার করে আপনারা করতে পারবেন। ইট, এট, ইটেন, ইটিং, ইটস, এই ভার্ব গুলো ব্যবহার করে আপনারা একটু করবেন। এখানে দেখেন মে এর ব্যবহার, আজ আমি স্কুলে যেতে পারি, আই মে গো টু স্কুল টুডে। আই মে গো টু স্কুল টুডে, অর্থাৎ আমি আজ স্কুলে যেতে পারি। যদি বলে আমি আজ স্কুলে নাও যেতে পারি, তখন কি হবে? আই মে নট গো টু স্কুল। আই মে নট গো টু স্কুল। আজ আমি স্কুলে নাও যেতে পারি। আমি কি আজ স্কুলে যেতে পারি? মে আই গো টু স্কুল টুডে? মে আই গো টু স্কুল টুডে? আমি কি আজ স্কুলে যেতে পারি না? মে আই নট গো টু, দেখেন এই যে আমি জায়গাটা আপনাদের কেবলমাত্র বললাম সেটা আমি এখানে পেয়ে গেছি। এগুলো না আসলে পড়াতে পড়াতে মানে সবাই কিন্তু এগুলো দেখায় না। আমি অনেক জায়গায় ক্লাস করেছি অনেক, তো আসলে যারা প্রফেশনালি বিষয়টা নেয় বা যারা মন থেকে শিখাতে চাইতে, দেখেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি কেবল যে লাইনটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা আমরা অনেকেই বুঝি না, ভালো ভালো পর্যায়ে আমরা জব করি, কিন্তু ইংলিশের এই যে খুব কোর জিনিস কি লিখেছি দেখেন, প্রথমে বসিয়েছি মে, তারপর কি সাবজেক্ট। সাবজেক্ট বলতে এখানে আইটা কি? এটা নাউন না অ্যাডজেক্টিভ নাকি? বলতে পারবেন? এখানে আই হচ্ছে, এটাকে বলা হয় প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা বসে। তো মে আই নট, নটটা আমি কোথায় বসিয়েছি? এই প্রোনাউনের পরে, অর্থাৎ আগে প্রোনাউন তারপর নট। মনে রাখবেন প্রোনাউনের পরে নট আর নাউনের আগে নট। আপনাদের এই ব্যাচে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল। আর
মাধ্যমে অনেকে লিখে দেন, কিন্তু আমি টাইমলি হয়তো অ্যান্সারটা দিতে পারিনি, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি সময় পেলে আপনাদের উত্তরগুলো আমি দিয়ে দেই, হয়তো একদিন দুই দিন দেরি করি, এর জন্য আমাকে পার্ডন, ক্ষমা করবেন। তো এখানে দেখেন আমি কি বুঝালাম, আমি নতুন একটা নিয়ম কিন্তু আপনাদের সামনে আবার একটু পুরাতন জিনিস নতুন করে তুলে ধরলাম। মনে রাখবেন, প্রোনাউনের পরে নট আর নাউনের আগে নট। মে আই নট গো টু স্কুল টুডে, আমি কি আজ স্কুলে যেতে পারি না, এই বিষয়টা কিন্তু একটু মনে রাখবেন। তো এইখানে আরো একটা বিষয় আমরা লিখে দিয়েছি, সেই বিষয়টা কি, সেই বিষয়টা হচ্ছে মাইট উইল বি ইউজড। আবার দেখেন, মাইট উইল বি ইউজড, মাইট ব্যবহার করা হবে অ্যাজ সেম প্লেস, বাট মে ইজ ইউজড ফর 50% পসিবিলিটি অ্যান্ড মাইট 30% পসিবিলিটি। এই জায়গাটা কি কেউ বুঝতে পেরেছেন? ফাবিহা ইসলাম নাকি ফারিহা ইসলাম যোগদান করেছেন এই মাত্র, ক্লাস তো 46 মিনিট হয়ে গেল, একটু টাইমলি যোগদান করার চেষ্টা করবেন প্লিজ। তো আমি এখানে কি বলেছি, মাইট উইল বি ইউজড, মাইট ব্যবহার করা হবে অ্যাজ সেম প্লেস, বাট মে ইজ ইউজড 50% পসিবিলিটি। দেখেন, এই মে এবং মাইটের ব্যবহার কোথায় হবে জানেন? যেখানে 50% কাজটি ঘটার সম্ভাবনা আছে, সেখানে আপনি ব্যবহার করবেন কি, মাইট। যেমন বলছে, হি মাইট কাম টুডে, সে আজ অবশ্যই আসবে। আর যদি একটু কম সম্ভাবনা বোঝায়, 30% সম্ভাবনাটা কমে আসবে, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, এখানে সম্ভাবনাটা অনেক কম। আপনি এই জায়গায় মে ব্যবহার করুন। অর্থাৎ একটি হচ্ছে 50%, আর একটি হচ্ছে 30%। 30% মে, আর মাইট হচ্ছে 50%। হেয়ার ইউ ক্যান সি, আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব, আমি অবশ্যই স্কুলে যাব। এই জায়গাটা আমি আপনাদের সাথে একটু কথা বলি, তা না হলে আপনারা অনেকক্ষণ হয়তো মনে মনে অনেক কোশ্চেন করতে পারছেন। এখানে প্রথমে একটু কথা বলবেন, সবাই কথা বলে উঠবেন না প্লিজ, সবাই এইভাবে সবাই কথা বললেন না, কথা বলার আমি সুযোগ দিব। হুম হুম, আমি সুযোগ দিব, সরি, আমি ওখানে হয়তো কি পড়া হয়েছে দেখতেছি আবার। এখানে হানিফ খান, প্রথমে আপনি একটু কথা বলবেন। হানিফ খান, আপনি বলেন। আমি অবশ্যই স্কুলে যাব, এখানে আমি চেঞ্জ করে দিলাম যে আমি আমি অবশ্যই অঙ্কটি করব। না, আমি তা বলি না, আগে আমার কথা শুনে নেন, আগে আমার কথা শুনেন। হ্যাঁ, আই মাস্ট ডু দা সাম, আমি অবশ্যই ভাত খাবো। ধন্যবাদ। দেখেন একটু শব্দ হচ্ছে আপনার। সাকিবুল ইসলাম সজীব, আপনাকে আজকে নতুন দেখছি, আপনি বলেন। আচ্ছা, আমি দেখছি, 1 মিনিট একটু সময় দেন, যার যার সাউন্ড হচ্ছে, বাজে সাউন্ড আসছে, আমি আমি মিউট করে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরোত্তম দাস, দেখেন আপনারা সবাই কথা বললেন ভাই, সবার ফোনগুলো একটু মিউট রাখেন। দিচ্ছি দিচ্ছি, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, ওইটা জুমে আছে কিন্তু মিটে ওইটা হয় না। আচ্ছা, আমি দেখতেছি, তারপরে সবার ফোনটা আপনারা একটু মিউট রাখেন, আমি যাকে কল করব সেই একটু আনমিউট করবে, না না, এই সাউন্ড গুলো কিন্তু এই মিট অ্যাপ দিয়ে এটা হয় না, জুমে এটা আছে, পার্সোনালি মিউট আনমিউট করা যায়। তো এখানে কাকে যেন প্রথমে রয়েছে কৃত্তিমান বড়ুয়া, আপনি একটু আনমিউট করেন, আপনি বলেন। এখানে বলে লেখা আছে দেখেন, ওয়ালাইকুম সালাম, আমি অবশ্যই স্কুলে যাব, আমি এখানে ভার্বটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে যদি বলি আহ সুমন ভাত খাবে, সুমন অবশ্যই ভাত খাবে, এটা কি হবে বলেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, সুমন অবশ্যই ভাত খাবে, এটা কি হবে বলেন? হ্যাঁ, কৃত্তিমান বড়ুয়া, আপনি বলেন, ধন্যবাদ, বলেন। এখানে আপনাকে বাক্য দিয়েছি, সুমন অবশ্যই ভাত খাবে, এটা বলে না। হুম, ক্লিয়ার আসছে না, সাউন্ডটা একটু ক্লিয়ার করেন। সুমন অবশ্যই ভাত খাবে না, তখন কি হবে? হ্যাঁ, এখানে মাস্ট বা মাসেন্ট বলবেন, যখন নেগেটিভ বলবেন মাস্ট নট না বলে, মাস্ট নট না বলে আমরা
এইটার শর্ট ফর্মে মাসেন্ট বলবো, মাসেন্ট। আবার একটু বলেন মাসেন্ট। আমি এখানে বলি, এটা যদি বলি সুমন কি ভাত খাবে, তখন কি হবে? হ্যাঁ, থ্যাংক ইউ। এই বিষয়টা যারা বুঝতে পারবেন, তাদের সমস্যাগুলো কিন্তু আমি মনে করি কমপ্লিট হয়ে যাবে, তাদের আর কোনো সমস্যা থাকবে না। বলেন 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 বলেন। তোমাকে ভাবতে দেরি হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা দেখছেন আসলে একজনের সাথে কথা বলেন না, তবে এটা আগামী দিনের ক্লাসের জন্য, আগামী দিনের ক্লাসের জন্য আমি যেটা দিয়েছি এটাই থাকবে, যে এখানে ইট ভার্ব ব্যবহার করে আপনারা 15টা বা 30টা বাক্য করবেন। আর এর পরবর্তী দিন অর্থাৎ আগামী পরশু দিনের ক্লাস থেকে আমি আগে থেকেই আপনাদের শিট তৈরি করে রাখবো, মানে এখানে বাংলা লিখে রাখবো, আপনারা ইংলিশে ট্রান্সলেট করবেন, এবং ইংলিশ বাংলা দুটাই করতে হবে, কখনো বাংলা লিখে রাখবো ইংলিশ করবেন, কখনো ইংলিশ থেকে বাংলা করবেন। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ভালো হবে। না, ধন্যবাদ, আপনি বলেছেন, আমি এটাই কালকের পরের দিনের ক্লাস থেকে করব। এরপর কথা বলবেন। হ্যাঁ, সাকিবুল ইসলাম সজীব, আপনি একটু বলেন, আপনার কাছে ভিন্ন একটি ভার্ব নিয়ে আসি। যেমন আমি স্কুলে যাব, এখানে যদি আমি চেঞ্জ করে দেই, আহ মেয়েরা স্কুলে যাবে, মেয়েরা স্কুলে যাবে, কি হবে বলেন তো? সাকিবুল ইসলাম। মেয়েরা স্কুলে যাবে বা ছেলেরা স্কুলে যাবে বলতে পারবেন? কাইন্ডলি একটু তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ। তারপরে তারা স্কুলে যাবে না, মেয়েরা স্কুলে যাবে না। হ্যাঁ, তারপর তারা কি স্কুলে, মেয়েরা কি স্কুলে যাবে? হ্যাঁ, ধন্যবাদ। দেখেন আসলে সবাই তো অনেকে গ্রামে থেকে ক্লাস করছেন, নেটের সমস্যা থাকে, নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভালো শোনা যায় না। রোমানা পারভিন, যারা নতুন আমি তাদের কাছে আজকে আসবো। রোমানা পারভিন, আপনি একটু আনমিউট করেন, আপনি এটা বলেন। এইখানে লেখা আছে, দেখেন আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে, আমার স্কুলে যাওয়া উচিত, এইখানে বলেন তো তাদের স্কুলে যাওয়া উচিত, এটা কি হবে? তাদের স্কুলে যাওয়া উচিত। হ্যাঁ, যদি বলি তাদের ভাত খাওয়া উচিত। হ্যাঁ, একটু দ্রুত বলবেন, তাদের মাছ ধরা উচিত। তাদের সত্য কথা বলা উচিত নয়, তখন কি হবে? শুড নট দিয়ে করেন। স্পিক দ্য ট্রুথ। আর যদি বলি তাদের মিথ্যা কথা বলা উচিত নয়, তখন হবে দে শুড নট স্পিক দ্য লাই। আচ্ছা, এইভাবে আমি আপনাদের কাছে আরো কিছু একটু আমার বাকি আছে পড়ানোর জন্য। তো তারপরে আমি আবার আপনাদের কাছে আনমিউট করব, কথা বলবেন। এখানে আরেকটু বিষয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে আসি। এখানে সেই বিষয়টা হচ্ছে, আমি কোন পর্যন্ত ছিলাম জানো? এখানে দেখেন, আমি মনে হয় কালার করেছিলাম এই পর্যন্ত, যে আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। আই মাসেন্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব না। মাস্ট আই গো টু স্কুল, মাসেন্ট আই গো টু স্কুল, এটা শিখে ফেলেছেন। পরে আছে আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব না, আই শ্যান্ট গো টু স্কুল। আই শ্যাল নট বলবেন না, এখানে বলবেন আই শ্যান্ট গো টু স্কুল। আই শ্যান্ট গো টু স্কুল। আমি স্কুলে যাব না, শ্যাল আই, আমি কি স্কুলে যাব? শ্যাল আই গো টু স্কুল, শ্যাল আই গো টু স্কুল। এখানে আপনারা উইল ব্যবহার করেও করতে পারবেন, কারো মনে হয়তো প্রশ্ন আসতে পারে, স্যার শ্যাল ব্যবহার করলো কেন, কেন উইল করলো না? এখানে উইল দিলেও হবে। তবে আপনাদের ছোট্ট একটা পার্থক্য জানিয়ে রাখি, অনেকেই হয়তো জানেন, আবার কেউ জানেন না। এখানে শ্যালটা ব্যবহার করা হতো অ্যানসিয়েন্ট গ্রামারে আই আর উই এর পরে শ্যাল, আমরা এমনটি পড়েছি। ফিলিপস বা ব্যারনস্টফেল বা আমাদের দেশের যে গ্রামার গুলো ছিল, যেমন ওই যে চৌধুরী অ্যান্ড হাসান, এইসব গ্রামার বইতে আমরা ছোটবেলায় এটা পেয়েছি, যে আই আর উই এর পরে শ্যাল, বাদ বাকি সব জায়গায় উইল। কিন্তু বর্তমানে আমরা একটা নিয়ম দেখতে পাচ্ছি, সব জায়গায় আমরা উইলের ব্যবহার দেখতে পাচ্ছি। কিসের ব্যবহার বলেন তো? উইলের ব্যবহার। কিন্তু এখানে একটা বিষয় দেখা যায়, উইল ব্যবহার করলে একটু বেশি জোর প্রয়োগ করা বোঝায়। উইল ব্যবহার করলে একটু বেশি জোর প্রয়োগ করা বোঝায়। এইটা কেমন হয়? যেমন যদি বলি আই শ্যাল গো টু স্কুল, ভালোভাবে শুনে যান, আজকে এই বিষয়গুলো কিন্তু খুব ইনফরমেটিভ বিষয়।
তথ্যমূলক। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব। কিন্তু যদি বলি আই উইল গো টু স্কুল, আই উইল গো টু স্কুল, তখন কি হবে জানেন? তখন ওই স্কুলে যাওয়াটা একটু বেশি স্ট্রেস প্রয়োগ করে। অর্থাৎ আমি স্কুলে আজ যাবই যাব, মানে আমার স্কুলে খুব জরুরি একটা কাজ আছে। কিছু কিছু গ্রামারে দেখবেন, এই যে আপনাদের কাছে হয়তো থাকবে পিসি দাস বা অনেক গ্রামার বইতে কিন্তু এইগুলা খুব সূক্ষ্মভাবে ছোট করে এই ভার্বের ফর্মের আলোচনার ভিতরে লেখা আছে। এখানে শ্যাল ব্যবহার করলে কাজটার গুরুত্ব একটু কম বোঝায়, উইল ব্যবহার করলে কাজটির গুরুত্ব একটু বেশি হয়। আর ইউ ওকে? তো এখানে কি বললাম? তারপর আমি দেখেন, শ্যান্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাবো না? তারপরে শুড দিয়ে করেছি আই শুড গো টু স্কুল, এখন মনে হয়ে গেছিল উড হয়ে গেছে। নিড এর ব্যবহার, এখানে উড এর পরিবর্তে ইউজ টু বসানো যেতে পারে। উড এর পরিবর্তে কি বসাবেন? ইউজ টু বসানো যেতে পারে। যেমন এই জায়গায় উড বসিয়েছে, আই উড গো টু স্কুল, এখানে আই ইউজ টু গো টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যেতাম। দেখেন এই যে বাক্যটা আমি স্কুলে যেতাম, এখানে কি ব্যবহার করে করেছি বলতো? উড। এখানে আমি কি ব্যবহার করেছি? উড। কিন্তু এই উড এর জায়গায় আপনি এখানে কি ব্যবহার করতে পারবেন? এখানে ইউজ টু ব্যবহার করতে পারবেন। ইউজ টু আমরা পড়েছিলাম মনে আছে, যখন এই ভার্বের ব্যবহার আমি পড়িয়েছিলাম, অর্থাৎ অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে তখন কিন্তু ইউজ টু ব্যবহার করা হয়। নট অনলি ইউজ, ওর পরে ইডি যোগ করতে হবে, ইউজড টু। অর্থাৎ আই উড গো টু স্কুল, এইটা না বলে আপনি বলতে পারবেন আই ইউজ টু গো টু স্কুল, আমি স্কুলে যেতাম না। আই ইউজড নট গো টু স্কুল, ইউজড আই গো টু স্কুল। এভাবে আপনারা করতে পারবেন। এখানে দেখেন একটি লাইনে নোট লিখে দিয়েছে স্যার, এখানে উড এর পরিবর্তে ইউজ টু বসানো যেতে পারে। এবার আমরা চলে আসি নিড এর ব্যবহার। কিসের ব্যবহার বলেন তো? আই নিড গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া দরকার। আই নিড নট গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া দরকার না। আমার কি স্কুলে যাওয়া দরকার? নিড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া দরকার নয়? নিডেন্ট আই গো টু স্কুল। অর্থাৎ এখানে নিড এর ব্যবহার। কিসের ব্যবহার? আপনারা আজকে আজকে আপনাদের কেবল কে জানি একজন আমাকে বললেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে বলেছেন স্যার আপনি নিজে থেকে কাজ দিবেন, তো আজকে আমি নিজে থেকে কাজ দিয়েছি। আপনারা এই যে গো ভার্ব দেখেন, এই গো ভার্বের জায়গায় ইট ভার্বটা ব্যবহার করবেন। কিভাবে করবেন? আমার স্কুলে যাওয়া দরকার, এখানে আপনারা লিখবেন বাংলায় আমার খাওয়া দরকার, আমার ভাত খাওয়া দরকার। আই নিড টু ইট রাইস। কি লিখবেন বলেন তো? আই নিড টু ইট রাইস, আমার ভাত খাওয়া দরকার না। আই নিড নট ইট রাইস। এইভাবে আপনারা ইট ভার্ব ব্যবহার করে করে রাখবেন। যারা হোয়াটসঅ্যাপে না পাঠাতে পারবেন তারা রাখবেন, আর যারা পাঠাবেন তারা রাখবেন। তো এইখানে আমরা নিড এর ব্যবহার শিখলাম। কিসের ব্যবহার শিখলাম? নিড এর ব্যবহার। দেখেন নিড এর পরে আমরা এখানে এম নট টু, ইজ নট টু, আর নট টু এর ব্যবহার। প্রথমে যারা ক্লাসে জয়েন করেছিলেন, এবার প্রথমে এখানে আমরা কত দূরে চলে আসছি। সেই প্রথম একেবারে বেস ফর্ম ছিল হচ্ছে গো, সেই গো থেকে শিখতে শিখতে আমরা এখন কোথায় চলে আসছি? আমরা এখন আসছি আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আপনারা যখন কারোর সঙ্গে ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন, আপনার সামনে মুখে এমন মনে এমন একটা শব্দ আসলো যে আমাকে বাড়িতে এই কাজটি করতে হয়, আমাকে প্রতিদিন আহ আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়, আমাকে প্রতিদিন আহ মোবাইলে ফ্রিল্যান্সিং করতে হয়। এই যে বাক্যগুলা, আপনি কোন টেন্স ব্যবহার করবেন, কোন স্ট্রাকচার আপনি ব্যবহার করবেন, সেটা এখন একটু আমরা দেখি। আমাকে স্কুলে যেতে হয়, আমাকে স্কুলে যেতে হয় না, অর্থাৎ কোনো কিছু করতে হয়, যেতে হয়, খেতে হয়, এখানে আপনি এম টু ইস টু আর টু ব্যবহার করুন। আমাকে স্কুলে যেতে হয়, আমাকে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল। কি আছে দেখেন, আমাকে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আমাকে স্কুলে যেতে হয় না, আই অ্যাম নট টু গো টু স্কুল। এইখানেও আপনাদের আমি সেই ব্যবহারটা একটু দেখাবো, যে ব্যবহারটা নিয়ে আমি মাত্র 1 মিনিট কথা বলেছিলাম। কি ব্যবহার? এই জায়গায় দেখেন প্রথমে সাবজেক্ট আছে আই, তারপর কি আছে অ্যাম, তারপর কি আছে নট। তাহলে নট কোথায় বসালাম? এই যে আই কিন্তু এখানে subject, কিন্তু এটা অন্যদিকে প্রোনাউনও বলে, প্রোনাউনও হয়। তো এই প্রোনাউনের পরে কিন্তু আমি নট বসিয়ে, এটা একটু আপনারা মনে, আমাকে স্কুলে যেতে হয় না, আই এম নট টু গো টু স্কুল। আমাকে কি স্কুলে কি যেতে হয়? এম আই গো টু স্কুল, এম আই গো টু স্কুল। আমাকে কি স্কুলে যেতে হয় না? এম নট আই গো টু স্কুল।
অ্যাম নট আই গো টু স্কুল। অর্থাৎ এখানে কিন্তু আপনারা লং ফর্মে বলতে পারবেন অ্যাম আই নট গো টু স্কুল। সব সময় আপনাকে প্রোনাউনের পরে নট বসাতে হবে। অ্যাম আই নট গো টু স্কুল, আমি নট কোথায় দিয়েছি? এখানে আই যে প্রোনাউন, সাবজেক্ট, এর পরে আমি বসিয়েছি not। ক্লিয়ার? তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের খুব ভালোভাবে একটু নিতে হবে। এখানে আমাদের আজকে বেশি টাইম নাই, কিন্তু চ্যাপ্টারও আর অল্প একটু আছে। আমি একটু পড়াবো, অল্প মাত্র 5টা মিনিট সময় দিবেন, তারপরে আমি আনমিউট করবো, কথা বলবো। হি ইজ টু গো টু অফিস এভরি ডে। হি ইজ টু গো টু অফিস এভরি ডে, তাকে প্রতিদিন অফিসে যেতে হয়। হি ইজ নট গো টু স্কুল এভরি ডে। ইজ হি টু গো টু স্কুল এভরি ডে, তাকে কি প্রতিদিন অফিসে যেতে হয়? ইজ হি নট টু গো টু স্কুল অফিস এভরি ডে। তারপর কি আছে দেখেন, দে আর টু গো টু স্কুল এভরি ডে। দে আর টু গো টু, এখানে দেখেন দুইটা টু আছে। আপনারা যেখানে প্রশ্ন করবেন সব জায়গাটা কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করার আগে বুঝাই দিয়ে যাচ্ছি এই দুইটা টু কেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে দুইটা টু কেন হবে? কিন্তু এখানে আমার যদিও স্ট্রাকচার নাই, শুরুতে এখানে ট্রান্সলেশন করে দেওয়া। এখানে দে আর টু গো টু স্কুল, দেখেন টু স্কুল, এই টুটা কিন্তু আমার গ্রামারের রুল অনুসারে বসে, নিয়ম অনুসারে স্কুলের দিকে। আর এই টু গো মানে কি? টু গো মানে এখানে ইনফিনিট করা হয়েছে গোটাকে, তাদেরকে স্কুলে যেতে, বাজারে যেতে, তাদেরকে খেতে হয়, তাদেরকে যেতে হয়, তাদেরকে প্রতিদিন ফ্রিল্যান্সিং করতে হয়, তাদেরকে তার সাথে দেখা করতে হয়। টু যুক্ত ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। আর এই পরের টু, টুটা হচ্ছে প্রেপজিশন। স্কুলের আগে নাউনের কিন্তু, নাউন বা প্রোনাউনের বাম পাশে প্রেপজিশন টু, বাই, ফর, ফ্রম বসে। আবার শোনেন, নাউন বা প্রোনাউনের আগে বসে প্রেপজিশন। তো একটি হচ্ছে ইনফিনিটিভের টু, আর একটি হচ্ছে প্রিপজিশনের। এটা মনে রাখবেন। তারপরে দেখেন, এই বিষয়গুলো কেউ না বুঝলে আবার বলবেন, আমি আবারও আপনাদের জন্য ক্লাস নেওয়ার চেষ্টা করব। কথা বলতে কষ্ট হচ্ছে আসলে, আজকে অনেকটা ঠান্ডাও লেগে গেছে। আই ওয়াজ টু গো টু অফিস এভরিডে। আই ওয়াজ টু গো টু অফিস এভরিডে, এখানে পাস্ট টেন্স করা হয়েছে। দেখেন এখানেও কিন্তু দুটো টু এর ব্যবহার আছে, ভালো করে নিবেন এই জায়গাটা। আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো, আই ওয়াজ টু গো টু অফিস এভরিডে। আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো না, আই ওয়াজ নট টু গো টু অফিস এভরিডে। আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হতো না, ওয়াজন্ট আই গো টু অফিস এভরিডে। অর্থাৎ রুলটা যদি আপনি একটু বুঝতে পারেন, এখানে সেম ডিজাইনের ভিতরে ভিন্ন কালার আপনি, ডিজাইন ঠিক থাকবে, স্ট্রাকচার থাকবে। আপনি এখানে শুধু সাবজেক্ট আর ভার্ব চেঞ্জ করে করে আপনি অনেক বাক্য তৈরি করবেন। নিজেরা একটু তৈরি করবেন, যখনই না পারবেন আমাকে ফোন দিন বা হোয়াটসঅ্যাপে নক। পরবর্তীতে দেখি, আই হ্যাভ টু গো টু অফিস এভরি, সরি, আই হ্যাভ টু গো টু অফিস টুডে। আজ আমার অফিসে যেতে হবে। আজ আমার অফিসে যেতে হবে, আই হ্যাভ টু। দেখেন এখানে হ্যাভ টু এর ব্যবহার। হ্যাভ টু মানে কি? হ্যাভ টু এর অর্থ কি মনে আছে আপনাদের? কে বলতে পারবেন? সামিউন নাহার, আপনি বলেন তো। আই হ্যাভ টু গো টু অফিস এভরিডে। এখানে একটু আনমিউট করি, শুধু সামিউন নাহার একটু কথা বলবেন। এখানে সবাই কথা বললে উঠবেন না, আপনি জাস্ট আমি নাম বললে, যাদের নাম বলবো তারা একটু কথা বলবেন। আজ আমার অফিসে যেতে হবে, এখানে কি করেছে? আই হ্যাভ টু গো টু অফিস এভরিডে। আমি যদি বলি আজ আমাকে বাজারে যেতে হবে, কি হবে? আজ আমার বাজারে যেতে হবে। হ্যাঁ, টুডে, টুডে মানে আজ। আজ আমাকে সিলেটে যেতে হবে। গো টু দানা, গো টু সিলেট। তারপর যদি বলা হয় আজ আমাকে তার সঙ্গে দেখা করতে হবে। না, এখানে আপনি মিট দিতে পারেন, আই হ্যাভ টু মিট উইথ হিম। তার সঙ্গে আজ আমার সাক্ষাৎ করতে হবে, ঠিক আছে? তো দেখেন আমি স্পেসিফিকলি এরকম নাম উল্লেখ করে দিব, শুধুমাত্র সেই ব্যক্তি একটু আনমিউট করবেন। আচ্ছা, পরবর্তীতে এখানে কি আছে? এখানে আমি আরো করেছি, আমার আজ অফিসে যেতে হবে না। আই কি লিখেছে? আই ডোন্ট হ্যাভ টু গো টু অফিস টুডে। আমার কি আজ অফিসে যেতে হবে? ডু আই হ্যাভ টু গো টু অফিস এভরিডে? এভরিডে অর্থাৎ আজ এখানে হলে এভরিডে, টুডে হলে এভরিডে মানে প্রতিদিন। যাই হোক, এখানে আপনারা নিজেদের মতো করে এগুলো আরো কিছু কিছু তৈরি করবেন। তারপর আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, দেখেন এখানে আরেকটা কি আছে, আরেকটি আছে হচ্ছে হি হ্যাজ টু গো টু অফিস টুডে। তাকে আজ অফিসে যেতে হয়। এখানে হি, যেহেতু হির পরের হ্যাভ বসানো যাচ্ছে না, তো এখানে হ্যাজ বসালাম। হি হ্যাজ টু গো টু অফিস এভরিডে। তাকে কি অফিসে যেতে হবে না? হি ডাজেন্ট হ্যাভ টু গো টু অফিস এভরিডে। তারপর কি আছে দেখেন, তাকে কি আজ অফিসে যেতে হবে? ডাজ হি হ্যাভ টু গো টু অফিস এভরিডে। এখানে হ্যাভ কেন হলো? এখানে কেন আমি হ্যাভ দিলাম?
এই জায়গাটাও আপনারা দেখেন, আপনাদের প্রশ্নের জায়গা আমি সব কিন্তু বুঝিয়ে কমপ্লিট করে দিয়ে যাচ্ছি। এই বাক্যটা নিয়ে আমি মাত্র 30 সেকেন্ড একটু কথা বলবো। ডাজ হি হ্যাভ টু গো টু অফিস এভরিডে? এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে একটা জিজ্ঞাসা। এই বাক্যটা নিয়ে আমি একটু কথা বলি, জাস্ট 30 সেকেন্ড একটু সময় দেন প্লিজ। এখানে আমি কি বলেছি দেখেন, এই যে ডাজ হি হ্যাভ টু গো টু অফিস এভরিডে, আমি অনেক বড় করে দিয়েছি, সবাই একটু ভালো করে লক্ষ্য করেন। এখানে কি বলছে, ডাজ হি, তো আমি হি বসিয়েছি, কেবল আমি বলে আসলাম উপরে এই মাত্র হি এর পরে হ্যাজ। দেখেন এই জায়গাটা হ্যাজ বসানো আছে, এই যে হি হ্যাজ টু গো টু অফিস এভরিডে। এখানে একটু আমরা দেখি, এই যে হি হ্যাজ টু গো টু অফিস এভরিডে, এখানে আমি হি এর পরে হ্যাজ বসালাম। আবার এখানে আমি কি করতেছি, এখানে হি এর পরে আমি হ্যাভ বসাচ্ছি। কি বসাচ্ছি বলেন তো? হ্যাভ। কেন বসালাম? খুব সহজ, আবার খুব কঠিন। ব্যাখ্যাটা হচ্ছে, আমরা জানি ডাজ কোথায় বসানো হয়, থার্ড পার্সন হলে ডাজ বসে না। তো একটা বাক্যে কখনো দুইটা থার্ড পার্সন বসানো যায় না। আমি যদি এরকম লিখতাম, ডাজ হি হ্যাজ টু গো টু অফিস এভরিডে, এইখানে একটা ছোট রকমের বড় ভুল হয়ে যেত। একটু মজা করলাম, কি ছোট রকমের বড় ভুল, কেননা এখানে ডাজ হচ্ছে, আবার এখানে হ্যাজ হচ্ছে, দুইটা থার্ড পারসন বসানো যায় না। যারা সোহাগ স্যারের ফ্রি ক্লাস গুলো করেছেন হ্যাভ ভার্বের ভিতরে, তারা এই জায়গাটা খুব ক্লিয়ার করে পেয়েছেন। অর্থাৎ এখানে আমার দুইটা কিন্তু থার্ড পারসন ফর্ম এক জায়গায় বসানো যাবে না। শাহেদ আলী, সম্ভবত আপনি 7 বা 8-এ এখানে স্টুডেন্ট আছেন, আপনার ছেলে সম্ভবত। তো এই জায়গাগুলো, নামটা আমার খেয়াল আসছে না। তো এই জায়গা যেটা এটা বুঝালাম, এটা কিন্তু কোনো গ্রামার গাইডে ওইভাবে ভেঙে বুঝাই দেওয়া নেই, এটা পাবেন না ওইভাবে। অর্থাৎ এই যে ডাজ হি হ্যাভ কেন হলো, এই জায়গাটা আজকে ভালোভাবে বুঝে গেলেন। পরবর্তীতে আশা করি আর কোনো সমস্যাই থাকবে না। এই বিষয়গুলো জেনে গেলে নিজের কাছেও দেখবেন খুব ভালো লাগে। নিজে নিজে প্রশ্ন করে দেখবেন নিজের কাছে খুব ভালো লাগে, প্রশ্ন করে যখন আপনি উত্তরটা পেয়ে যাবেন। তো এখানে কি হচ্ছে, হি হ্যাজ টু গো টু অফিস এভরিডে, আর এখানে হচ্ছে ডাজ হি হ্যাভ টু। তো এখানে হ্যাজ টু আর এখানে হ্যাভ টু কেন, পার্থক্যটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে আরেকটি দেখি, আই হ্যাড টু গো টু অফিস এভরিডে, আমাকে গতকাল অফিসে যেতে হয়েছিল, অর্থাৎ হ্যাড টু এখানে পাস্ট টেন্স। তারপরে কি, আমাকে গতকাল অফিসে যেতে হয়নি। আই ডিডন্ট হ্যাভ টু, দেখেন এখানে আর হ্যাড টু থাকবে না, কিন্তু এখানে হ্যাভ এর পাস্ট টেন্স হ্যাড। এই জায়গাটা কিন্তু আপনাদের, আমি আজকে কে জানি আমাকে রিকোয়েস্ট করেছিলেন দুপুর বেলায় ফোন করে যে স্যার এই ক্লাসগুলো যদি আরেকটু নেওয়া যায়। আসলে অনেক কষ্ট হয়ে যায় ক্লাসগুলো নিতে, অনেক কথা বলতে হয়। আপনারা যারা এখানে টিচার আছেন তারাই শুধুমাত্র বুঝবেন যে পড়াতে গেলে, কথা বলতে গেলে কত কষ্ট হয়। তো এই ক্লাসগুলো কিন্তু আমি খুব সুন্দর করে আমি আপনাদেরকে নিয়েছিলাম, এই ক্লাসগুলো বেশ কয়েকদিন আগে, এখানে অনেক কথা বলেছিলাম। এই জায়গাটা দেখি আজকের মতো শেষ করবো, একটু ভালোভাবে দেখেন। আই হ্যাড টু গো টু অফিস এভরিডে, এখানে আমি কি লিখেছি, এই হ্যাডটা কিভাবে আসলো, ভালো করে একটু খেয়াল করেন এই জায়গায়। আই হ্যাড, এই হ্যাড কোথা থেকে এসেছে বলতে পারবেন? এটা আই হ্যাড টু গো টু অফিস এভরিডে। আর এখানে লিখেছি আই ডিডন্ট হ্যাভ টু গো টু অফিস এভরিডে। এখানে কিন্তু আমরা হ্যাভ টু এর হ্যাড টু এর নিয়ম শিখতেছি। তো এখানে হ্যাভ এর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, ভালো করে খেয়াল করেন। এই যে আই হচ্ছে সাবজেক্ট, এরপর আমি হ্যাড বসালাম, এইটা হচ্ছে হ্যাভ এর পাস্ট টেন্স, হ্যাভ এর ভি টু ফর্ম। পাঁচটা ফর্ম আছে না ভার্বের, তার ভি টু ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে কি দাঁড়ালো, আই হ্যাড টু গো টু অফিস এভরি ডে, এভরি ডে, আমাকে গতকাল অফিসে যেতে হয়েছিল। পরের বাক্যটা খেয়াল করেন, আই ডিডন্ট হ্যাভ টু গো টু অফিস এভরিডে। এখানে আমি যখন ডিড ব্যবহার করলাম, তখন আর হ্যাড থাকলো না, হ্যাড এর প্রেজেন্ট ফর্ম চলে আসলো হ্যাভ। কি আসলো বলেন তো? হ্যাভ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই জায়গাটা যদি না বুঝে থাকেন, আপনার গ্রামারের আপনার যে দুর্বলতা কোনোদিন যাবে না। আর এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন, আপনার গ্রামারের দুর্বলতা কোনোদিন থাকবেই না। আমি কি বললাম, আই হ্যাড টু গো টু অফিস এভরিডে, আমাকে গতকাল অফিসে যেতে হয়েছিল। আর আমাকে গতকাল অফিসে যেতে হয়নি, আই ডিড নট হ্যাভ টু গো টু অফিস এভরিডে। আমরা গ্রামারে পড়েছি ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অনেকেই কোয়েশ্চেন করে যে স্যার এখানে আই হ্যাড টু গো টু অফিস এভরিডে, আর এখানে আই ডিড নট হ্যাভ টু কেন হয়ে গেল? কিন্তু ওই যে নিয়ম, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেহেতু ডিড নট, তো এখানে হ্যাড এর থেকে আমি এটা কনভার্ট করে হ্যাভ নিয়ে এসেছি। কিন্তু এই হ্যাভ কোথা থেকে আসছে, হ্যাড কোথা থেকে আসতেছে, এইটা আমরা অনেকে বুঝতে পারি না।
তো আজকে হয়তো এই জায়গাটা আপনারা ক্লিয়ার করতে পারলেন। তারপর কি আছে, ডিড আই হ্যাভ টু গো টু অফিস এভরিডে, আর ডিডন্ট আই হ্যাভ টু গো টু অফিস এভরিডে। তো এই বিষয়টা আমি এতক্ষণ আপনাদের অনেক কষ্ট করে যে বিষয়গুলো বুঝালাম, এখানে আপনারা একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন প্লিজ। সবাই কথা বলে উঠলে তাহলে আমি আবার আনমিউট বা মিউট করতে বাধ্য হব। কেউ একটু ওইভাবে বলবেন না, আপনারা তো সবাই বোঝেন। এখানে যাদের কোনো প্রশ্ন আছে আমি ধীরে ধীরে সবার কাছে আসতেছি। কৃত্তিমান বড়ুয়া, আপনি কোনো প্রশ্ন করবেন? একটু দ্রুত বলবেন, টাইম তো বেশি দেওয়া যাবে না।